ওই যে আমরা স্লাইড 2 যেটা সেটা স্টার্ট করছিলাম, অনেক দূর ও গেছিলাম। আচ্ছা, এসডিএলসি। হুম। এসডিএলসি শেষের দিকে স্যার, আমি অবশ্য না বাসায় শেষের চলে দিকে গেছি। না, আজকে শেষ হবে আশা করি। আচ্ছা স্যার, আচ্ছা। আমি সব ভুলে গেছি হুট করে, আজকে ক্লাস আছে এই জন্য একটু লেট হয়ে গেল শুরু করতে। সমস্যা নাই স্যার, আমাদেরও টানা ক্লাস ছিল তো, আমরা একটু ভালো। তোমরা কি যে কয়েকটা নোটিশ সার্কুলেট করতে বলছে, ফ্রি স্টুডেন্টশিপ, রেজিস্ট্রেশন সামার, সামার 21, সিএসসি স্টুডেন্টস ইনস্ট্রাকশনস, এইগুলো কি তোমরা সকালে কোনো ক্লাসে শুনতে পারছো? বলছে কোনো টিচাররা? না স্যার। আচ্ছা তাহলে আমি স্টার্ট করি। এটা প্রত্যেকটা ক্লাসে সার্কুলেট করতে বলা হয়েছে। ওয়েট, একদম রেকর্ড সহ দিই যেন পরে কেউ আসলে জানতে পারে। আমি নিজেও জানি না আসলে কি সার্কুলেট করতে বলা হয়েছে, মানে অন করে ওটা দেখে বলবো। আচ্ছা প্রথমে যেটা হচ্ছে ফ্রি স্টুডেন্টশিপ সামার। আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ইয়েস স্যার। আচ্ছা কেউ কথা বলতেছে কেটে কেটে আসতেছে, মানে সাউন্ড ইমরান, হচ্ছে। কথা কেটে কেটে আসলো তোমার। ইমরান তুমি অফ রাখো আপাতত। আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে ফ্রি স্টুডেন্টশিপ আমাদের যেটা সামার 2021 এর, এর আগ্রহী যারা আছে শিক্ষার্থীদের 9 থেকে 14 তারিখ পর্যন্ত অনলাইনে ফ্রি স্টুডেন্টশিপের জন্য আবেদন করতে হবে। শিক্ষার্থীকে তাদের স্টুডেন্ট প্যানেলে গিয়ে ওয়েভার অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করে তাদের আবেদনপত্রটা সাবমিট করতে হবে, যেভাবে করছো আশা করি সবাই জানো। সাবমিট করার পর আর কোনো কিছু সংশোধন বা পুনরায় আবেদন করা যাবে না, সুতরাং সাবমিট করার আগে তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, এটসেট্রা এটসেট্রা। আর কিছু আছে? আচ্ছা যারা স্প্রিং 2021 সেমিস্টারে মানে আগেরটাতে ফ্রি স্টুডেন্টশিপ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, যারা অলরেডি লাস্ট সেমিস্টারে পাইছে ফ্রি স্টুডেন্টশিপ তাদেরকে আর আবেদন করতে হবে না। আর শিক্ষার্থী সেমিস্টার পরীক্ষার ফলাফল ও আর্থিক অবস্থা মূল্যায়ন করে এই সুবিধা বজায় থাকবে বা থাকবে না, মানে আগের সেমিস্টারে যারা অলরেডি পাইছো তাদের ফাইনাল রেজাল্টের উপরে আর হচ্ছে আর্থিক অবস্থার উপর মূল্যায়ন করে ওইটা ঠিক করা হবে যে থাকবে কিনা। আর যারা আগে থেকে পাচ্ছ না তারা আর কি নতুন করে অ্যাপ্লাই করতে পারো এভারেজে। সিএসসি এর জন্য ন্যূনতম সিজিপি হচ্ছে 3.25। আচ্ছা বিভাগীয় প্রধানকে আগামী 16 তারিখের মধ্যে উল্লেখিত বিষয়ের শিক্ষার্থীদের তালিকা রেজিস্ট্রেশন সফট কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এটা তোমাদের না, এটা মনে হয় এটা হচ্ছে প্রোগ্রাম অফিসারের জন্য। ঠিক আছে তোমাদের খালি ওই অংশটুকুই। আর 17 তারিখে বিকাল 5টায় চূড়ান্ত ভাবে তালিকা প্রকাশ হবে, এটা হচ্ছে একটা গেল। ঠিক আছে 9 থেকে 16 তারিখ। আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ সামার 21, এটা কি? সামার 21 সেমিস্টারে চলমান শিক্ষার্থীদের সেমিস্টার ফি প্রদান ও রিটেক ইমপ্রুভমেন্টে কোর্সের রেজিস্ট্রেশন। কি পাওয়া যাবে? আচ্ছা পে স্লিপ সংগ্রহ, সেমিস্টার ফি প্রদান। জুন 20 তারিখ থেকে স্টুডেন্ট প্যানেলে পে স্লিপ পাওয়া যাবে এবং মার্কেন্টাইল বা এনসিসি ব্যাংকের যে কোনো শাখায় অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেমিস্টার ফি প্রদান করা যাবে। রকেটে নিজস্ব অ্যাকাউন্ট থেকে টিউশন ফি জমা দিলে অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ লাগবে না। আচ্ছা আমি তো কোনো জানি প্রথম কিস্তির টাকা পরিশোধের শেষ সময় হচ্ছে জুন 24, আর দ্বিতীয় কিস্তির শেষ সময় হচ্ছে জুলাই। এগুলো মনে হয় ডিপার্টমেন্ট অফ সিএসসি তে দিছে, তাও একবার বলে দাও জাস্ট জানাই রাখার জন্য, ভালো মতো সবার জন্য। ঠিক আছে প্রথম কিস্তির টাকা পরিশোধের শেষ সময় হচ্ছে জুন 24, আর দ্বিতীয় কিস্তি হচ্ছে জুলাই 27। আর রিটেক ইমপ্রুভমেন্ট যদি কেউ নিতে চাও তাহলে হচ্ছে জুন 13 তারিখ থেকে জুন 16,
2021 মানে জুন 13 থেকে জুন 16-র মধ্যে সকল সেমিস্টারে শিক্ষার্থীর রিটেক ইমপ্রুভমেন্ট কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে। আর এটা মাথায় রাখবা, এবার রিটেক ইমপ্রুভমেন্ট কিন্তু যেটাই নিবা মিড আর ফাইনাল হচ্ছে ফিজিক্যালি এক্সাম হবে। এটা হবে, এটা চেয়ারম্যান স্যার আমাদের লাস্ট মিটিং এ বলে দিয়েছেন ফ্যাকাল্টিদের সাথে। এবার কোনো রিটেক ইমপ্রুভমেন্টকে মানে এটা বলা আছে, এখন যদি এই লকডাউনটা কন্টিনিউ করে, এই যে রাজশাহীর যে লকডাউন, তাহলে কি হবে বলা হচ্ছে না, তবে মনে হয় না অতদিন কন্টিনিউ হবে। তবে এখন পর্যন্ত আর কি যে ডিসিশন আছে, রিটেক ইমপ্রুভমেন্টের মিড আর ফাইনাল হবে ফিজিক্যালি। মানে যারা আর কি করবে রেজিস্ট্রেশন, ওইটা চিন্তা করে করতে হবে। আচ্ছা, শিক্ষার্থীকে মোবাইল বা ইমেইলের মাধ্যমে প্রোগ্রাম সহায়তায় বিশ্ববিদ্যালয় না আসেই জুন 16 তারিখের মধ্যে রিটেক ইমপ্রুভমেন্টে কোর্সে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা অনুরোধ করা হলো। যেসব শিক্ষার্থী সেমিস্টার ড্রপ বা সেমিস্টার ফি বকেয়া আছে, তাদেরকে জুন 16 তারিখের মধ্যে প্রোগ্রাম অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ব্লা ব্লা ব্লা, ইভিনিং প্রোগ্রাম তোমাদের লাগবে না, এটাও শেষ। এটা তো আরো বড় নোটিশ। আচ্ছা, এই কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করে লাভ নাই, কোনো রিপিট করা লাগলে বলতে বলিও। আচ্ছা, এটা কি? অবশ্যই পালন নির্দেশনাবলী, এটা একই কথা। ওই 13 থেকে 16 তারিখের মধ্যে রিটেক ইমপ্রুভমেন্ট সেম জিনিস, আবার দেওয়া আছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, এখানে লেখা আছে সকল সিয়ারদের এই জরুরি বার্তাটি নিজ নিজ সেকশনে সার্কুলেট করার জন্য অনুরোধ করা হলো। তাহলে আমি এই নোটিশটা হচ্ছে সুন্দর করে আমাদের এখানে আপলোড করে দেই, সিয়ারদের দায়িত্ব থাকলো যেন এটা একটু দিয়ে দেয়। এটা তো তোমরা মানে ডিপার্টমেন্ট অফ সিএসসি তে দিছেই, তারপরও বারবার আমাদের টিচারদেরকে বলা হয়েছে সম্ভবত অডিয়েন্স বেশি পাওয়ার জন্য, যেটা কারোর কাছে মিস না যায়। শেষ, অফিসিয়াল কাজ শেষ, ইভান ভাইয়ের কাজ অনেক করে দিলাম, এবার আমরা পড়াশোনায় যাই। তো আচ্ছা, অর্ধেকের মতো হয়েছে। এসডিএলসি আমরা পড়তেছিলাম, এসডিএলসি মডেলস যেটা, তো ওই স্লাইডটা আর কি আমার একদমই পছন্দ হয়নি। কালকে রাতে একটাই বসছিলাম, ওটা আমি নিজে আর কি ঠিক করতেছি, মানে নতুন করে বানাচ্ছিলাম। তো ওইটা আজকে চলে যাবো, অর্ধেকের মতো হয়েছে। মানে যেটা স্লাইড আছে, ওই স্লাইডটা আসলে পড়ে কিছু বোঝা যাচ্ছিল না। তো ওইটাও যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত দেখবো। তবে এসডিএলসি এটা তো তেমন আপডেটেড, তো আমরা প্রতিটা আপডেটেড দিচ্ছি তাই না, যে একটা শেষ হলে আপডেটেড, কিন্তু এসডিএলসি মডেল যেটা আছে 3 নম্বর স্লাইড, ঠিক আছে, এইটা অলরেডি যেটা আপলোড করা আছে আর যেটা পরে দিব সেটার মধ্যে একদম আকাশ পাতাল ডিফারেন্স থাকবে। সো ওইটা মাস্ট আর কি ডাউনলোড করে নিন। এগুলো তো ছোটখাটো ডিফারেন্স, যে 1 আর 2, কিন্তু 3 নম্বরটার মধ্যে অনেক ডিফারেন্স থাকবে। তো প্রত্যেকদিন ওই যে স্লাইডটা পড়ানো শেষ হয়ে গেলে আপডেটেড ভার্সনটা হচ্ছে আপলোড করে করে দিব। আর যদি দিতে ভুলেও যাই, কেউ একজন মনে করে দিবা। তো যাই হোক, আমরা আর কি ফেরত আসি। তো আমরা লাস্টে কি দিয়ে পড়তেছি, এসডিএলসি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়তেছিলাম। কমিউনিকেশন পড়ছি। কেউ কিছু বলবা? কারো কোনো কোশ্চেন আছে, যে পড়ে কোনো কোশ্চেন পাইছো? ইমরান, তুমি কিছু বলার থাকলে আমাকে মেসেজ দিবা। তোমার মাইকের প্রিভিলেজ কেটে নিলাম, খুব নয়েজ হচ্ছে। ঠিক আছে, তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আলাদা মেসেজ দিও ক্লাসের পরে, বা ফোন দিও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে কারো কি কোনো কোশ্চেন আসছে নাকি, যে পড়া পড়ে না স্যার, পড়ে এটা হচ্ছে পুরাটাই পড়েছি স্যার। আচ্ছা, তো এটা খুব ভালো কমিউনিকেশন। আচ্ছা, আমি একবার তো একটা রিভাইজ দিয়ে যাই, এটা বারবার বলতেছি যে পয়েন্টগুলো মুখস্থ রাখার জন্য, কারণ এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, আমি জিজ্ঞাসা করবো। তো তো প্রথমে আমাদের শুরু ছিল কমিউনিকেশন দিয়ে, ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে, রিকোয়ারমেন্ট, যে আমাদের যে সফটওয়্যার বা বানাবো সেটার আর কি 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 হার্ডওয়্যার বা সিস্টেম রিকোয়ারমেন্ট থাকবে, সেইগুলো আমাদের গ্যাদার করতে হবে। তারপরে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, মানে এখানে আছে একদম খসড়া একটা ডিজাইনের মতো এখানে করতে হবে, যে এই জিনিসগুলো লাগবে হায়ার আপসকে দেওয়ার জন্য। ঠিক আছে, এত পর্যন্ত আমরা দেখছি, এই ছবিটা পর্যন্ত।
তাই না? এতদূর পর্যন্ত সম্ভবত দেখছি। কেউ একটু ফিডব্যাক দিও তো, এতদূরই দেখছি না, এরপর তো দেখা হয় নাই। এটা মনে হয় পড়াইছি মনে হচ্ছে। এত দূর পর্যন্ত আমি দেখেছি স্যার, এরপরে আর কানেক্ট ছিলাম না। আচ্ছা, সারিয়ার ক্লাসে আছো সান? জি স্যার, আচ্ছা স্যার। বলো তো কতদূর পড়াইছিলাম? স্যার আমি গতদিন স্যার লাস্টের 10 মিনিট ক্লাস করতে পাইনি স্যার, কারণ ছিল। আচ্ছা, লাস্টে 10 মিনিট করছো কে, সে একটু বলো। আরে মাইক অন করে বলো, লাস্টে বোরিং কেউ কি ছিল সাবজেক্ট কেউ নাকি? মনে রাখে নাই স্যার। তাই তো দেখছি, আমারই মনে আসতেছে না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আর আমরা নতুন করে আবার পড়বো সব, যদিও পড়া হয় থাকলে আবার পড়বো। তো ঠিক আছে, ফিজিবিলিটি স্টাডি যেটা বলতেছিলাম, যে একটা খসড়া ডিজাইনের মতো, দেন আমরা এই ছবিটা একটু দেখছিলাম যে ফিজিবিলিটি স্টাডির মধ্যে এই 4টা পয়েন্ট আর কি মেইনলি বলতে পারি, যে মেইন জিনিস যে ইকোনমিক ইকোনমিক ফিজিবিলিটি, যে ইকোনমিক ভাবে এটা আর কি সাফিসিয়েন্ট হবে কিনা, এটা করা উচিত কিনা। টেকনিক্যাল ফিজিবিলিটি, যে পটেনশিয়াল কি কি টেকনিক্যাল প্রবলেম আসতে পারে না পারে। এরপরে হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি, মানে অপারেশনাল চালানোর জন্য, যেমন কন্ট্রোল বা এফিসিয়েন্সি বা সার্ভিসেসে কোনো আমাদের ফিজিবল হচ্ছে কিনা। এন্ড শিডিউল রিসোর্সবিলিটি, যেটা হচ্ছে যে টাইম, সঠিক টাইমের মধ্যে আমাদের এটা করতে পারতেছি কিনা। এইগুলো সবকিছু যদি ফিজিবল হয়, দেন আমরা সফটওয়্যারটা করতে হাত দেব। তো অ্যাডভান্টেজ অফ মেকিং ফিজিবিলিটি স্টাডি, যে আমরা কেন করতেছি, তো এইটা হচ্ছে যে দি স্টাডি বিং মেড অ্যাজ দ্য ইনিশিয়াল স্টেপ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হ্যাজ অল দ্য অ্যানালাইসিস পার্ট ইন ইট হুইচ হেল্পস ইন অ্যানালাইজিং দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস কমপ্লিটলি। ঠিক আছে, তাহলে কি জানালো, যে স্যার, এটা হচ্ছে যে আমার, বলো। স্যার কোডিং পর্যন্ত করা হয়েছে স্যার। হ্যাঁ, এবার আমার মনে আছে, কাই তো বলি, তাহলে তো এগুলো শেষই পড়াইছি স্যার, আর পড়াইছি। কিছুই তো নাই, হ্যাঁ, শেষের দিকে আর দুই একটা পয়েন্ট আছে। বললাম না যে কোডিং এ লাস্টে বললাম যে কোডিং এ এখানে হচ্ছে তোমরা ডেভেলপাররা হচ্ছে করবা, কিন্তু এতগুলা 3 সেকশনে মানুষ আছে, কেউ বলতেছে না কারণটা কি, তোমরা কি কেউ শুনতেছো না লাস্টে যে? পুনম বলো তো, তুমি শুনো নাই ক্লাসে? কোনটা স্যার? এই যে আমরা লাস্ট কতদূর পড়ছি এটা বলতেছো না, যে এতবার করে জিজ্ঞাসা করলাম। স্যার আমার না ওই যে যোগটার কথা পর্যন্ত মনে আছে। আচ্ছা ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কোডিং পর্যন্ত যে পড়াইছি আমার এখনো, ওই যে সানের কথা শুনে, কারণ আমরা বলছিলাম না যে কোডিং এ এইখানে এসেছে তোমাদের কাজটা শুরু, যেটা হচ্ছে ডেভেলপাররা করবে। কোডিং করা মানে হচ্ছে যে আমরা হচ্ছে ফিজিবল স্টাডিটা করলাম, তারপরে সিস্টেম অ্যানালাইসিস হয়ে ডিজাইন, একদম ফাইনাল ডিজাইন করলাম ইউএমএল ডিজাইনের মতো, দেন হচ্ছে কোডটা করে রেডি করলাম। এরপরে হচ্ছে টেস্টিং একটা আছে। তো টেস্টিং কিন্তু খালি এমন না যে পুরো প্রোগ্রামটা করে একদম আলটিমেটলি যে প্রোগ্রামটা আসলো সেটার উপর টেস্ট করবো, তার আগে কোনো টেস্টই নাই, এমন না। টেস্ট হচ্ছে অনেক প্রকার হয়, যে আমরা যখন সফটওয়্যারটা বানাচ্ছি তখন কন্টিনিউয়াসলি টেস্ট হতে থাকে, বা হয়তো কয়েকটা ইউনিটে রেডি করতেছি, সেই ইউনিটগুলোরও টেস্ট হইতে পারে, এটাও হইতে পারে, বা একদম ফাইনালি বানানোর পরও টেস্ট হতো। তো টেস্টিং নিয়ে আমাদের আরেকটা স্লাইডই আছে, তো এটা বুঝে যাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট। ওখানে যে আমরা কিছু তোমরা টার্ম শুনছো, যেমন বেটা টেস্টিং, আলফা টেস্টিং, ঠিক আছে, এইসব জিনিসগুলো, সরি, তারপর হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, অনেক কিছু আছে, ওইখানে আমরা দেখবো। আপাতত এই জায়গায় খালি যে সামারিটা একটু দেখি, যে an estimate says that 50% of whole software development process should be tested। এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে কি পরিমাণ ইম্পর্টেন্ট, যে একটা এস্টিমেট একটা আছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের 50%ই হওয়া উচিত টেস্টের উপরে, কারণ টেস্ট আসলে এতই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে টেস্টটা আসলে এতই বেশি ইম্পর্টেন্ট যেন অর্ধেক টাইমটা টেস্টই করা হয়। কারণ আমাদের সবচেয়ে বেশি কমপ্লেন, মানে আমাদের আলটিমেট এন্ড প্রোডাক্ট কি, যে একদম 100% একটা 100% কারেক্ট একটা প্রোগ্রাম বের করা, যেখানে কোনো ধরনের বাগ থাকবে না, যেটা কি সম্ভব না, ঠিক আছে, যে কখনোই কোনো কিছু 100% করা সম্ভব না একমাত্র যে কার্নোর ইঞ্জিন ছাড়া।
যে ফিজিক্সে তোমরা যে কার্নোর ইঞ্জিন যেটা আমরা পড়ছিলাম ওইটা মানে যেটা ওই জন্য বাস্তব কোনো ইয়া ছিল না। তো কথা হচ্ছে যে মানুষ আর কি যেটা বানাবে সেটা হচ্ছে কখনোই 100% কোনো কিছু সম্ভব না। তো এই জন্য আর কি যতটা পারা সম্ভব ততটা আমাদের কাছে অ্যাকুরেট করতে হবে যে বাগস না থাকে। তো এই জন্য বলছি পারলে 50% এখানে যেন টেস্টিংই থাকে আমাদের, সারাক্ষণ যেন একটু পর টেস্ট, একটা নতুন জাস্ট একটা প্রোগ্রাম কোড অ্যাড করলাম তারপরও যেন টেস্ট করা হয়। Errors may ruin the software from critical level to its own removal. যে ইরর যদি ইরর দিয়ে আমাদের মানে ইররের কারণে একটা ক্রিটিক্যাল লেভেলে সফটওয়্যারটাকে নষ্ট করে দিতে পারে, অথবা এমন হতে পারে যে পুরোটাই হচ্ছে রিমুভ করে দেওয়া হচ্ছে। এরপরে সফটওয়্যার টেস্টিং ইজ ডান হোয়াইল কোডিং বাই দ্য ডেভেলপার্স অ্যান্ড থ্রু টেস্টিং ইজ কন্ডাক্টেড বাই টেস্টিং এক্সপার্টস। আচ্ছা, বলছে সফটওয়্যার টেস্টিং ইজ ডান হোয়াইল কোডিং বাই দ্য ডেভেলপার্স। ঠিক আছে, এইটা একটা টেস্টিং, যে সফটওয়্যার টেস্টিং, যে যখন ডেভেলপাররা কোড করতেছে তখনই কিন্তু সাথে সাথে এক ধরনের টেস্ট হয়। And through testing is conducted by testing experts at various levels of course such as module testing, program testing, product testing, in-house testing, etc. বিষয়টা হচ্ছে যে এক ধরনের টেস্ট আছে যেটা ডেভেলপাররাই করে, যেটা কিন্তু আমরা যখন কোড করি আমরা নিজেদের কোড নিজেই টেস্ট করি বারবার, বিভিন্ন সিনারিও দিয়ে দেখি। এটা কিন্তু অত দূরে যাওয়া লাগবে না, তোমরাই চিন্তা করো যদি আমরা ছোটখাটো একটা প্রোগ্রাম করি, যে ধরো একটা এতই ছোটখাটো প্রোগ্রাম, 3টা নাম্বার দিছে, 3টা নাম্বারের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কোনটা, এরকম একটা বের করার জন্য মনে করো তোমাদের একটা মিড পরীক্ষায় বা একটা ল্যাব অ্যাসেসমেন্টে আসছে। তো এটা দিয়ে কিন্তু তোমরা নিজেরাই টেস্ট করবা, যে বিভিন্ন 6-7টা সিনারিও দিয়ে চেক করে দেখতেছো তোমার লজিকটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে একটা টেস্টিং, যেটা হচ্ছে সফটওয়্যার মানে যারা ডেভেলপার তারাই করে। এরপরও আর একটা টেস্টিং এক্সপার্টস থাকে, ঠিক আছে, এটা কিন্তু একটা চাকরি, এটা কিন্তু এক ধরনের জব। তোমরা যখন পাস করে দেখবা যে টেস্টিং এক্সপার্ট হিসাবে বিভিন্ন জায়গায় টেস্টার হিসাবে মানে ঢুকতে পারবা। ওখানে কাজ কি, যে বিভিন্ন টেস্ট করতে হয়, যে তোমার সফটওয়্যারটার যে এই অনেক ধরনের টেস্ট করে জাস্ট বলতে হয় যে হ্যাঁ সবকিছু ঠিক। খালি ওদের কাজই হচ্ছে ভুল ধরা, বিভিন্নভাবে টেস্ট করে ভুল ধরতেই হবে, ওটা ভুল ধরাটাই হচ্ছে ওদের চাকরি। ওটা না ভুল ধরতে পারলে ওদের আর কি মন খারাপ থাকবে। আর&ডি টেস্টার অথবা কিউসি টেস্টার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স যারা করে এই টাইপের আর কি। তো মডিউল টেস্টিং হচ্ছে যে ধরো অনেক মডিউলে আর কি আমার প্রোগ্রামটা ভাগ করা আছে, ঠিক আছে, এক একটা মডিউল এক একটা টিম কাজ করতেছে, তো ওই মডিউলটা ঠিক মতো কাজ করছে না, এটা একটা ধরনের টেস্টিং। পুরো প্রোগ্রামটাই টেস্ট কোডিং করতেছে যে প্রোগ্রামটাই ঠিক মতো রান হচ্ছে কিনা, বা প্রোডাক্টটা টেস্টিং। ঠিক আছে, যে প্রোডাক্টটা টেস্টিং বলতে বোঝাচ্ছে যে মানে প্রোডাক্টটা আসলে ঠিক মতো, মানে প্রোগ্রাম তো একটা প্রোডাক্টের উপরেই আর কি, যে সফটওয়্যার প্রোগ্রামটা তো একটা পুরো একটা প্রোডাক্টের জন্য আমাদের ক্রিয়েট করা আছে। যে ধরো একটা মনে করো যে রিমোট কন্ট্রোল গাড়ি, সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে কিনা ওই প্রোডাক্টটা। বা ইন হাউস টেস্টিং মানে হচ্ছে যে ল্যাবে আর কি আমাদের যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হলো, যেখানে আর কি চেক করে দেখতেছে যে আমাদের যে আলটিমেট যে প্রোডাক্টটা বানাইছে সেটা বাজারে আর কি কাজ করার মতো হয়েছে কিনা। এন্ড ফাইনালি টেস্টিং দ্য প্রোডাক্ট এট ইউজার্স এন্ড, এটা হচ্ছে কিছু ইউজারের হাতে কিছু দিয়ে তারপর চেক করে দেখা যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, যেটা আমরা বেটা ভার্সন বলি। তো এই টেস্টিং নিয়ে আমাদের আর কি একটা স্লাইড আছে আলাদা। যাই হোক, এটা তো এক কথা বারবার বলে ফেলতেছি এই স্লাইডের মতোই, যে আর্লি ডিসকভারি অফ এরর্স এন্ড দেয়ার রেমেডি ইজ দ্য কি টু রিলায়েবল সফটওয়্যার। তো বলছে যে কোন সফটওয়্যারে আমাদেরকে আর্লি যদি আমরা এরর ধরতে পারি এন্ড রিমেডি মানে যদি সলভ করতে পারি, তাহলে হচ্ছে একটা রিলায়েবল সফটওয়্যারের হচ্ছে মাস্ট একটা অংশ বা কি যেটা বলতেছে। ফাইনালি মানে ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন স্যার ওই বাগগুলো কি স্যার শুধু ইনপুট দিয়ে টেস্টিং করতে হবে না স্যার অন্য কোনো সিস্টেম আছে? অনেক ধরনের টেস্টিং আছে, ইনপুট দিয়ে সিস্টেম আছে, তারপরে মনে করো বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করতেছে কিনা, তারপর ইন্টিগ্রেশন মানে তুমি সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হওয়ার পরে আর কি ঠিকমতো কাজ করতেছে কিনা, মানে টেস্টিংটা আসলে অনেক ভাবেই করা হয়। তো আমরা ওই যে বললাম না টেস্টিংটা নিয়ে আমাদের আলাদা একটা স্লাইড আছে, ওই জন্য এখানে আর যাচ্ছি না অত বেশি। ওখানে গেলে দেখতে ওই স্লাইডটা এতটাই না, ওটা একটু ইন্টারেস্টিং স্লাইড আছে। ওকে
তো ইন্টিগ্রেশন যে সবকিছু হয়ে গেল, যে সফটওয়্যার মে নিড টু বি ইন্টিগ্রেটেড উইথ দ্য লাইব্রেরিজ, ডাটাবেসেস অর আদার প্রোগ্রামস, মানে সফটওয়্যারটার সাথে আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরি ফাংশন গুলা ক্রিয়েট করছি বা ডাটাবেসে কানেক্ট করতে হবে, অথবা মনে করো আদার যে প্রোগ্রাম আছে, যে একটা ধরো সিস্টেমে আমার কয়েকটা প্রোগ্রাম আছে, তো তাদের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তখন এই ফেজটাতে হচ্ছে আমাদের কাজ, যে অন্যান্যদের সাথে ইন্টিগ্রেট করাটা হচ্ছে এই ফেজ। This stage of SDLC is involved in the integration of software with outer world entities. ঠিক আছে, আউটার ওয়ার্ল্ডে আমাদের যে এন্টিটিস গুলো থাকে তাদের সাথে ইন্টিগ্রেশন করতে হবে এইখানে। ফাইনালি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মানে হচ্ছে এবার হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেওয়া, সফটওয়্যারটা রেডি হয়ে গেছে, এবার ছেড়ে দেওয়া। যে দিস মিনস ইনস্টলিং দ্য সফটওয়্যার অন ইউজার মেশিনস at times যে দিস মিনস ইনস্টলিং দ্য সফটওয়্যার অন ইউজার মেশিন, মানে ইউজার আমরা হচ্ছে যে থার্ড পার্টি অর্থাৎ কাস্টমার আর কি, যে তার এন্ডে যখন ইউজ করবে সেই জায়গায় ইনস্টল করাটাই হচ্ছে মানে ইমপ্লিমেন্টেশন। তো এট টাইমস সফটওয়্যার নিডস পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন এট ইউজার এন্ড, অনেক সময় যে ধরো ইনস্টলেশনটা কঠিন, ঠিক আছে, যে কনফিগার করাটা ঝামেলা, তখন আর কি এই ওই সময় আর কি যে বিভিন্ন ইনস্ট্রাকশনস হয়েছে তখন আমরা রিডমি টেক্সটে দিয়ে রাখি, বা ইনস্টলেশনের পর কিভাবে ইউজ করতে হবে, এইসব কিছু জিনিস হচ্ছে আমাদের এই ইমপ্লিমেন্টেশন ফেজে হচ্ছে থাকতেছে। আচ্ছা, তো সফটওয়্যার ইজ টেস্টেড ফর পোর্টেবিলিটি এন্ড অ্যাডাপ্টেবিলিটি এন্ড ইন্টিগ্রেশন রিলেটেড ইস্যুস আর সলভড ডিউরিং ইমপ্লিমেন্টেশন। মানে বলতেছে যে আমরা যে সফটওয়্যারটা বানাইছি সেটা পোর্টেবল কিনা। পোর্টেবলের ব্যাখ্যা কি তোমাদের দেওয়া হয়েছে কখনো? পোর্টেবল হচ্ছে যে তোমরা পোর্টেবল হার্ড ডিস্ক মানে বুঝো না, যেটা ক্যারি করা যায়, মানে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে চলে যাচ্ছে। বিষয়টা কিরকম হবে স্যার? অনেকটা শেয়ারিং এর মতো। হ্যাঁ, মনে করো যে তোমার সি প্রোগ্রামিং এর, তোমার সি প্রোগ্রাম, আচ্ছা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু পোর্টেবল। যেমন হচ্ছে সবগুলা না, আমরা তো এটাই পড়ছিলাম জাভাতে সুইচ করা যায় এমন কি, মানে আমরা খুব আমরা সহজে আমাদের এনভায়রনমেন্টটাকে সুইচ করতে পারি, লাইক পেন ড্রাইভ ডেটাগুলোকে সুইচ করা যায় ডেটা শেয়ারিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম যে আমাদের সুইচ করাটা হচ্ছে ইজি। আর অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে যে কোনো আমাদের হচ্ছে যে সিস্টেমের সাথে আমরা কাজ করতে সেখানে অ্যাডাপ্ট করে নিতে পারতেছি না, এই প্রবলেমগুলো হচ্ছে এখানে সলভ করা হচ্ছে। আর ইন্টিগ্রেশন রিলেটেড ইস্যু, মানে ইন্টিগ্রেট করার পরে কোনো প্রবলেম হয়েছে কিনা, এইগুলো হচ্ছে আমাদের এই ইমপ্লিমেন্টেশন ফেজে হচ্ছে সলভ করতেছে। ফাইনালি হচ্ছে অপারেশন, না ফাইনালি বারবার বলতেছি, আরো দুটো আছে, অপারেশনস এন্ড মেইনটেনেন্স। যে দিস ফেজ কনফার্মস দ্য সফটওয়্যার অপারেশন ইন টার্মস অফ মোর অফ এফিসিয়েন্সি আর লেস এরর্স। মানে বলতেছে যে এই ফেজে কি হয়, যে সফটওয়্যার অপারেশন গুলা কনফার্ম করতেছে ঠিক মতো আসলে সফটওয়্যার অপারেশন করতেছে কিনা, তার দুইটা হচ্ছে আমাদের কি বলবো, যে দুইটার উপর বেস করে, সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি বেশি হচ্ছে কিনা অথবা এরর হচ্ছে লেস হচ্ছে কিনা। ইফ রিকোয়ার্ড, যদি দরকার হয় তাহলে users are trained on or aided with the documentation on to how to operate the software and how to keep the software operational. যদি দরকার হয় তাহলে ইউজারকে ট্রেন করা হইতে পারে। অনেক কঠিন সফটওয়্যার কিন্তু অনেক ভালো মতো চালানো অনেক ঝামেলা আছে, যেমন টেনসরফ্লো নিয়ে তো তোমরা কাজ করনি, ওটার উদাহরণ দিয়ে লাভ নাই। তো আছে আর কি কিছু কিছু জিনিস আছে যেটা আর কি মানে সফটওয়্যারটা হয়তো অপারেশনাল কিন্তু একটা নির্দিষ্ট জিনিসটা সেটা আর কি কাজ করা খুব কঠিন। ইউটিউবে যে দেখা গেল ঘন্টার পর ঘন্টা 2-3 ঘন্টার ভিডিও দেখে দেখে আমাদের ঠিক করা লাগতেছে। তো যাই হোক, বলতেছি যে ইফ রিকোয়ার্ড দ্য ইউজার্স আর ট্রেইনড অন, যে দরকার হয় তো ইউজারদের ট্রেন করা হইতে পারে, অথবা এইডেড উইথ দ্য ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টেশন দিয়ে তাদেরকে হেল্প করা হবে যে হাউ টু অপারেট দ্য সফটওয়্যার, মানে কিভাবে সফটওয়্যারটা ঠিকমতো অপারেট করা হচ্ছে, অথবা হাউ টু কিপ দ্য সফটওয়্যার অপারেশনাল। ঠিক আছে, যে সফটওয়্যারটা ঠিকমতো চলতেছে কিনা।
So the software is maintained timely by updating the code according to the changes taking place in user end environment or technology. একটা মিম দেখছিলাম কয়েকদিন আগে ফেসবুকে, যে সম্ভবত যে আমি এরকম আর কি সামারিটা ছিল যে একটা মানুষ মনে হয় না, ছোট একটা ছেলে বা মেয়ে মনে নেই, পড়তিছে, তখন বলছে যে আমি পড়তেছি ঠিকই লাইনগুলা, কিন্তু কয়েক লাইন পড়ার পরে মনে পড়লো যে আমি আসলে পড়ছি কিন্তু বুঝি নাই, জিনিসটা বুঝার কথা ভুলে গেছি। এই মিমটা দেখছো কিনা রিসেন্টলি? তো আমার এই ক্ষেত্রে এই জিনিসটা তাই হলো, আমি এই লাইনটা পড়লাম কিন্তু আসলে মনোযোগ দেইনি। যে the software is maintained timely by updating মানে হচ্ছে যে এই কোর্সটা করতে গেলে অনেক সময় তাই হবে, দেখা গেলো যে একটা পর একটা লাইন পড়ে যাচ্ছে কিন্তু মাথায় আর কি ঢুকতেছে না, মাথায় আর একটা জিনিস চিন্তা করতেছে। তো the software is maintained timely by updating the code, ঠিক আছে, যে সফটওয়্যারটাকে আমাদের কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে, যে কোডটাকে আমাদের কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জেস টেকিং প্লেস ইন ইউজার এন্ড এনভায়রনমেন্ট অর টেকনোলজি, যে ইউজার এন্ডের এনভায়রনমেন্টে যে কোনো আপডেট হচ্ছে কিনা বা তার টেকনোলজিতে কোনো যদি চেঞ্জ আসছে কিনা সেই হিসাবে আমাদেরকে আপডেট করতে হবে। দেখা গেলো ইউজার উইন্ডোজ 10 তো আমাদের আপডেট ভার্সন আসতেছে, দেখা গেলো যে নতুন যে ভার্সনটা আসছে সেইখানে আমাদের সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে না, তখন কি আমার সফটওয়্যারটাকে ফেলে দিতে হবে? তা তো না, তখন আমাদের তখন ওই সফটওয়্যারটাকে সেই হিসাবে আপডেট করতে হবে। Finally, final point, this phase may face challenges from hidden bugs and real world unidentified problems, ঠিক আছে, যে যতই টেস্ট করি আলটিমেটলি কিন্তু কিছু হিডেন বাগস থাকতেই পারে যেগুলো আমাদের সম্ভবই না, এন্ড রিয়েল ওয়ার্ল্ডে পড়লে যে কত ধরনের প্রবলেম আসতে পারে সেটা, এটা সবচেয়ে বড় উদাহরণ যে এত বিখ্যাত সফটওয়্যার তারা কি ভাবছো টেস্ট করে না, তারা তো মানে কয়েক লাখ টেস্ট করে দেখে, তারপরও যখন সারা হয় তখন আমাদের বাগ আসতেই থাকে, তারাও আপডেট দিতেই থাকে। ফেসবুক আর মেসেঞ্জার অ্যাপ তো প্রতি সপ্তাহে মনে আসে আপডেট পারলে। এন্ড ফাইনালি হচ্ছে ডিসপোজিশন, যে যখন প্রয়োজন হয় তখন যেন আমাদের সফটওয়্যারটা ডিসপোজ করে দেওয়া হইতে পারে, এটা এখানেই বলা হচ্ছে যে as time elapses the software may decline on the performance front, যে সময়ের সাথে সাথে সফটওয়্যারটার ডিক্লাইন হইতে পারে, যে আমাদের এনভায়রনমেন্টটা এত বেশি আপডেট হয়ে গেছে বা সফটওয়্যারটা অবসোলেট হয়ে যাচ্ছে, যে it may go completely obsolete or may need intense upgradation, যে আমরা যে উদ্দেশ্যে সফটওয়্যারটা রাখছি সেটা একদম অবসোলেট হয়ে গেছে, মানে ওই ইউজটার প্রয়োজন নাই, অথবা খুব অনেক বেশি আপগ্রেডেশন আমাদের করা লাগতে পারে। তো তখন হেন্স এ প্রেসিং নিড টু এলিমিনেট এ মেজর পোর্শন অফ দ্য সিস্টেম অ্যারাইজেস, মানে ওই সময় আমাদেরকে একটা মেজর পোর্শনকে আমাদের হয়তো এলিমিনেট করে দিতে হইতে পারে, বা অনেক সময় পুরো সফটওয়্যারটাই আমাদের হয়তো বা সিস্টেমটাই আমাদের হয়তো ক্যান্সেল করে দিতে হইতে পারে। তো দিস ফেজ ইনক্লুডস আর্কাইভিং ডাটা and required software components, মানে ডাটা যেসব আমরা ইউজ করছি সেগুলো আর্কাইভ করে দেওয়া হচ্ছে, ইউজ করব না, বা রিকোয়ার্ড মানে যেসব সফটওয়্যার কম্পোনেন্ট সেগুলো আর্কাইভ করা হচ্ছে, বা ক্লোজিং ডাউন দ্য সিস্টেম, যে দরকার হলে পুরো সিস্টেমটাই ক্লোজ করে দিচ্ছি, বা প্ল্যানিং ডিসপোজিশন অ্যাক্টিভিটি, যে কিভাবে ডিসপোজিশনটা করব সেই অ্যাক্টিভিটিটা রেডি করতে, এন্ড টার্মিনেটিং সিস্টেম এট অ্যাপ্রোপ্রিয়েট এন্ড অফ সিস্টেম টাইম, হুট করে আবার অফ করে দেওয়া যাবে না। যেমন আমাদের অনেক সময় দেখবো যে অনেক সফটওয়্যার উইন্ডোজ এক্সপি, যেমন উইন্ডোজ এক্সপিতে কিন্তু কোনো আপডেট দেয় না, কিন্তু ওটা বলার আগে কিন্তু ওরা একটা টাইম লাইন দিছিল, মানে ডেড লাইনের মতো, যে এত তারিখের পর হচ্ছে আমরা আপডেট কিছুই দিব না, ওটাকে আমরা ডেট ঘোষণা করতেছি। এটা কেন করে? যাতে যারা ইউজার স্টিল ইউজ করতেছিল তারা যেন প্রয়োজনে সুইচ করতে পারে। এই হচ্ছে বিষয় আমাদের, অবশেষে অনেকক্ষণ ধরে ফাইনালে বরাবর এই স্লাইডটা শেষ হয়েছে। এই কটা পয়েন্ট তোমাদের একটু মাথায় রাখতে হবে, হুট করে যেন জিজ্ঞাসা করলে বলতে পারো, আশা করি দেখে বলতে পারবা, নাম পড়লেই বুঝতে পারছি যে কোনটা মানে কি। ঠিক আছে, কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ফিজিবিলিটি স্টাডি, সিস্টেম অ্যানালাইসিস, সফটওয়্যার ডিজাইনিং, কোডিং, টেস্টিং, ইন্টিগ্রেশন, তারপর ইমপ্লিমেন্টেশন, অপারেশন, মেইনটেনেন্স এন্ড ডিসপোজিশন।
এই স্লাইডটাতে ছবি টবি একদম ছিল না। আচ্ছা এই স্লাইডে তো কোনো কিছু আপডেট মনে করিনি, এটা তো আপলোড করা লাগবে না মনে হয়, আমার যতদূর মনে পড়ে। তাও দিয়ে দিব নি। স্যার 500 দেখলাম সেমই ছিল স্যার, কোনো আপডেট নাই। এই স্লাইডটাতে কিছু ছবি টবি আছে। সেটাও দিয়ে রাখি যদি থাকে। আচ্ছা, তো প্রতিবারের মতোই যে কথাটা একবার বলি যে আশা করি তো কারো কোনো কোশ্চেন নাই নাকি স্লাইড 2 তে? হ্যাঁ পুনম কি বলবা বলো। চল মনে হয় ভুল করে অন হয়েছিল। না স্যার, আমারটা তো আনমিউট হয়নি। হয়েছিল মনে হয়। আচ্ছা স্যার বলো। স্যার ইন্টিগ্রেশন যে বিষয়টা বললেন স্যার, হ্যাঁ আমরা স্যার জাভাতে বা হচ্ছে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাসে যে ফাইল থেকে স্যার ডাটা অ্যাক্সেস করি এরকম টাইপের স্যার। ফাইলের সাথে ইন্টিগ্রেশন, না ওইটা না। ইন্টিগ্রেশন হচ্ছে তোমরা যে জাভায় প্রোগ্রাম করছো, যে ডাটাবেসে কানেক্ট করছো না, ধরো ডাটাবেসে যাওয়ার সময় দেখানো হয়নি, এই সেকশনে মনে হয় ডাটাবেসে কানেক্ট করে ওরা সফটওয়্যার বানাইছিল, ওরা আর কি বুঝতে পারে ডাটাবেসের সাথে যে কানেকশনটা ওটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনে যাইতে হিসাবে বলতে পারে। বা মনে করো যে হ্যাঁ ওইটা একটা জিনিস, বা হচ্ছে তোমার একটা সফটওয়্যার মানে আরেকটা সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট, তখন ওইটা ঠিকমতো যে ওই একটা যে ঠিকমতো কাজ করতেছে না, ওটা হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন এইখানে দেখো যে আমাদের মাইক্রোসফট টিমসে কিন্তু অনেক ধরনের, মানে মাইক্রোসফট টিমসে কিন্তু অফিসের সফটওয়্যারগুলো ইউজ করা যায়। আমি কিন্তু এটা জাস্ট স্ক্রিন শেয়ার করে আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি, কিন্তু চাইলে মাইক্রোসফট টিমস থেকে আমি পাওয়ার পয়েন্টে ওই স্লাইডটা যে আপলোড দিয়ে রাখছি সেখান থেকেও কিন্তু আমি শেয়ার করতে পারতাম টিমস থেকে। এই যে টিমস এর সাথে অফিসের একটা যে ইন্টিগ্রেট হইলো, এটাকে কিন্তু ইন্টিগ্রেশন বলা যেতে পারে। এটা যদি না হইতো, মানে টিমস আর অফিসের যদি মানে কানেকশনটা যদি ঠিক না হইতো, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা ফেল হইতো। তো তোমরা জানো কিনা জানি না যে এইখান থেকেও কিন্তু আমরা সরাসরি যে ধরো আমি যদি চাইতাম, এটা আসলে নিয়ম, মানে বেটার ওয়ে এটা স্ক্রিন শেয়ার করে করার থেকে এইভাবে করা উচিত। তা আমার আর কি মানে কমফোর্টেবল ফিল না, এই জন্য আমি করি এইভাবে। স্যার একটু স্লো স্যার, টিমের ওই ইন্টিগ্রেশন গুলো একটু স্লো, কারণ ইউজ করতে এই যে ইচ্ছে করে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন তোমার টিমস এর সাথে মনে করো অফিসের, আসলে এইটা দিয়ে আমাদের আসলে পড়ানো উচিত। তাহলে একটা, কারণ টিমসটা বলছে যে একটা অ্যাপে সবকিছু থাকবে এরকম আর কি ওরা দিছে, এমনকি ওদের নিজস্ব একটা এরকম মানে মার্কার পেনও আছে সম্ভবত, তো নিজেদের মতো করে চেঞ্জ আছে করে সবই আছে স্যার, কিচ্ছু বাকি। কিন্তু আমার পছন্দ না এটা আর কি। এইটা আর কি সেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে পাইরেটেড ভার্সন একটা, যে পাইরেট ভার্সন সবগুলো আর কি, এই যে এই হোয়াইট বোর্ড এগুলো হচ্ছে ফ্রি ভার্সনে থাকে না, এই জিনিসটা আর কি আমরা হচ্ছে পুরাটা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এসডিএলসি মডেলে আমরা যাই। এসডিএলসি আমরা পড়লাম, তাহলে এসডিএলসি মডেলটা কি, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেলে আমরা দেখলাম যে কিছু জেনারেল ফেজ থাকে, যে জেনারেল ফেজ গুলো হচ্ছে পালন করে করে হচ্ছে আমাদের একটা সফটওয়্যার বানানো হচ্ছে। এখন এসডিএলসি মডেলটা হচ্ছে এই জিনিস, যেটা হচ্ছে যে এই যে ফেজগুলা পালন করব সেগুলো আসলে এক্স্যাক্টলি কিভাবে পালন করব সেটার উপর বেস করে অনেক বিখ্যাত মনীষী বললাম, যেমন বিখ্যাত অনেকে আর কি অনেক মডেল দিছে, সেই মডেলগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব হচ্ছে এই স্লাইডে, যে এক্স্যাক্টলি কিভাবে এই স্টেপস গুলো ফলো করা উচিত, যে কোনটার পরে কোনটা করা উচিত, বা ওই স্টেপস গুলো আবার ঘুরে ফিরে কয়েকবার ফলো করা উচিত কিনা, এই সব আর কি জিনিসগুলো হচ্ছে দেখবো। আচ্ছা, তো এসডিএলসি মডেলে আগে জিনিসটা কি সেটা বুঝি। আমরা কিন্তু নতুন স্লাইড শুরু করছি, যারা মনে করো যে মাঝখানে ছিল না, যে
বিরক্ত হয়ে চলে গেছিলা বা অন্য কাজ করছো তাদের জন্য বলতেছি। আমাদের কিন্তু নতুন স্লাইড, এটা স্লাইড 3, যে এ সফটওয়্যার লাইফ সাইকেল মডেল, a software life cycle model also called process model, ঠিক আছে? লাইফ সাইকেল মডেলটাকে প্রসেস মডেল এই কথাটাও বলে। is a descriptive and diagrammatic representation of the software life cycle, মানে এই যে এসডিএলসি মডেল যেটা বলতিছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিসক্রিপটিভ এন্ড ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন। মানে একদম ডিসক্রিপটিভ মানে তো বুঝতে পারছো, ডিসক্রিপটিভ থাকবে এন্ড ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন হবে এই সফটওয়্যার লাইফ সাইকেলটাকে আমরা কিভাবে ফলো করতেছি। তো এই লাইফ সাইকেল মডেল রিপ্রেজেন্টস অল দ্য অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু মেক এ সফটওয়্যার প্রোডাক্ট ট্রানজিট থ্রু ইটস লাইফ সাইকেল ফেজেস। তো একটা লাইফ সাইকেল মডেল হচ্ছে মানে আমরা যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টে শিখলাম যে যে সকল আর কি আমাদের অ্যাক্টিভিটিস প্রয়োজন যে আমাদের লাইফ সাইকেলটা প্রসেস করার জন্য, মানে লাইফ সাইকেলটা ট্রানজিট করার জন্য লাগে, সেইগুলো হচ্ছে ব্যাখ্যা করতেছে। এইখানে হচ্ছে এইটাই মেইন কথা যে ইট অলসো ক্যাপচার্স দ্য অর্ডার, ঠিক আছে, কোন অর্ডারটা ফলো করা উচিত ইন হুইচ দিস অ্যাক্টিভিটিস আর টু বি আন্ডারটেকিং, মানে কোন অর্ডারে আমাদের যাওয়া উচিত। So different life cycle models may map the basic development activities in different ways. Again, আচ্ছা, তো বলতেছে যে ডিফারেন্ট লাইফ সাইকেল মডেলস মে ম্যাপ দ্য বেসিক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে? যে ধরো এক এক টাইপের প্রোগ্রামে, মানে এক এক টাইপের সফটওয়্যারের জন্য আমরা এক এক টাইপের লাইফ সাইকেল মডেল ইউজ করতে পারি। যেটা অনেক বড় একটা সফটওয়্যার তার জন্য হয়তো এক এক রকম একটা লাইফ সাইকেল ইউজ করতে পারি, বা যেটা একটা খুব ছোটখাটো তার জন্য এক একটার জন্য এক এক রকম আমরা মডেল ইউজ করব। তো thus no matter which life cycle model is followed, the basic activities are included in all life cycle models through the activities. মানে বলছে যে আমাদের যে মডেলটা ইউজ করি, আমাদের যে কিছু বেসিক যে অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা এসডিএলসি মডেলসে এসডিএলসি স্লাইডটাতে দেখলাম, সেগুলো হচ্ছে আর কি ফলো করা হবে। এখন কথা হচ্ছে যে কি অর্ডারে ফলো করা হবে, কিভাবে ওটা ফলো করা হচ্ছে বা কয়বার ফলো করা হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের মডেলের উপরে মানে ডিপেন্ডেন্ট। যে the basic activities are included in all life cycle models, though the activities may be carried in different orders in different life cycle models. Yes, এখানে কোশ্চেন আশা করি নাই। অনেকবার বলা হয়েছে এই স্লাইডটা রাখবো না। তো আমাদের এসডিএলসি মডেল আসলে অনেকগুলো আছে, বই দেখলাম অনেকগুলো আছে, আমরা এর মধ্যে 4টা পড়ব, ঠিক আছে? 4টা পড়ব, তার মধ্যে এটা আবার বানান ভুল দেওয়া, ওয়াটারফল একসাথে হবে, ঠিক আছে? যে 4টার মধ্যে আমরা ওয়াটারফল মডেল, ইনক্রিমেন্টাল মডেল, স্পাইরাল মডেল, অ্যাজাইল মডেল, আমি এই 2টা মডেল ঠিক করছি কালকে রাতে 1টা থেকে বসে। এই 2টা মডেল এখনো ঠিক করা হয়নি, ঠিক করা মানে স্লাইডগুলো ঠিক করা হয়নি। ওয়াটারফল মডেলের ছবিটা আগে না, ছবিটা পরে হবে। তো প্রথম কথা হচ্ছে ওয়াটারফল, যেহেতু বুঝতে পারতেছো যে মডেল আসতেছে, ফার্স্ট যে মডেলটা থাকবে সেটা হচ্ছে আমাদের একদম বেসিক যে মডেল, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওইটা। ওয়াটারফল মডেল হচ্ছে, ওয়াটারফল মানে কি? ওয়াটারফলের বাংলা কেউ বলো? জলপ্রপাত, ঝর্ণা। হ্যাঁ, ওই যে জলপ্রপাত, তোমরা যে ঝর্ণা দেখতে যাও সহজ কথা, হ্যাঁ, মাধবকুণ্ডতে, সেই টাইপের ঝর্ণার মতো, কিন্তু যে পানি গড়ায় গড়ায় যাচ্ছে সেরকম। যে ওয়াটারফল মডেলটা হচ্ছে, আমি এখানে পড়ার আগে জাস্ট মুখে বলি যে আমাদের যে স্টেপস গুলো আছে, এটা হচ্ছে নর্মাল এসডিএলসি যেটা আমরা দেখছি সেটার মতোই। যে মানে ওই যে আগের যে স্লাইডটা, যে আমাদের যে স্টেপস গুলো আছে একটার পর একটা জাস্ট একটার পর একটা আমাদের জাস্ট এক্সিকিউট হইতে থাকবে, দিয়ে শেষ, ঠিক আছে? নর্মাল, এখানে আর কোনো ভেজাল কিছু নাই। দেখো
এরকম ভাবে তীর চিহ্নগুলো এটার পর এটার পর এটার পর এটা ভাবে আছে। যে বিষয়টা হচ্ছে কি এখানে যেগুলা নির্দিষ্ট স্টেপস আছে, একটা মানে একটা আমাদের ফেজ হচ্ছে সম্পন্ন হওয়ার পরে তারপরেরটা হবে, তারপরেরটা হবে, মানে সিকোয়েন্সিয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত হবে, এন্ড দেন শেষ হয়ে গেলেই আমাদের সফটওয়্যারটা আমরা ছেড়ে দিব। যে the waterfall model was the first process model to be introduced. একটা মিনিট, বললাম না রাতে বানাইছি তো অনেক প্রবলেম আছে। আচ্ছা, এখানে প্রসেস মডেল কথাটা অনেকবার দেখবা। প্রসেস মডেলটা হচ্ছে ওই যে বললাম যে এসডিএলসি এর আরেকটা নাম হচ্ছে জাস্ট প্রসেস মডেল, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে আমি প্রসেস মডেলটা কেটে দিই তাহলে আরো সুবিধা হবে। এসডিএলসি মডেল, যে দ্য ওয়াটারফল মডেল ওয়াজ দ্য ফার্স্ট এসডিএলসি মডেল টু বি ইন্ট্রোডিউসড, মানে সবার প্রথমে এটা বানানো হয়েছিল। এই জন্য এই আমরা যে বেসিক যে এসডিএলসি শিখছি সেটার মতোই আর কি, হুবহু এটাই। It is also referred as a linear sequential life cycle model. এই কথাটা মাথায় রাখবা, এটা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারি যে ওয়াটারফল মডেলটা হচ্ছে কি, যে মানে আরেকটা নাম কি, সেটা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল। ঠিক আছে, তো এটা কেন বলা হচ্ছে, যেহেতু লিনিয়ারলি মানে করো একটার পর একটা সিকোয়েন্সিয়ালি হচ্ছে আমাদের একটার পর একটা ফেজ হচ্ছে পালন করে একটার পর একটা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল। তো ইন এ ওয়াটারফল মডেল each phase must be completed before the next phase can begin and there is no overlapping in the phase. কথাটা আশা করি বুঝতে যাচ্ছে যে প্রত্যেকটা ফেজ কি হচ্ছে কমপ্লিট করতে হবে তার আগের ফেজের আগে, এন্ড কোনো ওভারল্যাপিং নেই। মনে হচ্ছে যে একই কথা কেন হচ্ছে, কারণ আমাদের পরের কিছু মডেল আছে দেখা যাবে ওভারল্যাপিং থাকবে বা সার্কেল ঘুরে আসতেছে। এইটা যে মডেল এটা হচ্ছে যে একটার পর একটা যাবে এন্ড কোনো ওভারল্যাপিং হবে না। এন্ড এই পয়েন্টটা যে দ্য আউটকাম অফ ওয়ান ফেজ অ্যাক্টস অ্যাজ দ্য ইনপুট ফর দ্য নেক্সট ফেজ সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে, কথাটা হচ্ছে যে একটা ফেজের আউটকাম হচ্ছে পরবর্তী ফেজের ইনপুটের মতো কাজ করবে। যে ফার্স্ট ফেজ শেষ করার পরে আমরা যে আউটপুটটা আমরা যে ডিসিশনে আসলাম সেটার উপর বেস করে পরের ফেজটা হচ্ছে, এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের আগাইতে থাকবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল। এইখানে আমাদের ছবিটা যে আমাদের এই কয়টা ফেজ, এইখানে এই কয়টা ফেজ কি আর কি আপাতত মেইনলি মাথায় রাখতে, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এটা আমরা অলরেডি জানি। সেই অ্যানালাইসিস করার পরে যেটা পাচ্ছি সেখান থেকে সিস্টেম ডিজাইন করতেছি, সিস্টেম ডিজাইন হওয়ার পরে সেটা ইমপ্লিমেন্ট করতেছি, অর্থাৎ এখানে কোডের অংশটা কোড করে একদম ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, ইনস্টল করে দিচ্ছে। মানে এখানে সবগুলা স্টেপস নাই, মানে মেইন জিনিসগুলো দেখানো হচ্ছে। তারপরে টেস্ট করা হচ্ছে কন্টিনিউয়াসলি, দেন ডেপ্লয়মেন্ট, দেন হচ্ছে মেইনটেনেন্স। এখানে একটা ভুল বলছি, ইমপ্লিমেন্টেশন হচ্ছে শুধু কোডের অংশটা আর কি, কোডের অংশটা করে আমাদের ইন্টিগ্রেশন সহ আর কি জায়গাটা বলা যেতে পারে। ডিপ্লয়মেন্টে হচ্ছে আমাদের মানে ইউজারের কাছে যাচ্ছে, থার্ড পার্টি ইউজার যারা ইউজ করবে তাদের কাছে। ফাইনালি মেইনটেনেন্স। আচ্ছা, এই প্রত্যেকটা স্টেপ বলা হবে আরো ভালো মতো করে। না স্যার, ওই যে ইমপ্লিমেন্টেশনের ওখানে ইন্টিগ্রেশনের কথা কি জানি বললেন এখন। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড আমি একটু নিজে পড়ে নিই, তারপর তোমাকে বলতেছি। ওকে স্যার। মানে বিষয়টা হচ্ছে যে আমরা তো এসডিএলসি তে মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে অনেকগুলো স্টেপস দেখছিলাম তাই না, সম্ভবত 12টার মতো। তো এখানে আর কি অতগুলো স্টেপস ইউজ করেনি। যেমন আমাদের এখানে একটা মিসিং কি আছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এর আগে আরেকটা আমাদের ছিল সম্ভবত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আমারই মনে, কারো মনে আছে এখানে? তো যাই হোক, এখানে আমাদের কিছু স্টেপস অনেক কম আছে। যেমন
এখানে এইখানে যেমন ইমপ্লিমেন্টেশনটাতে ওই যে আমাদের একটা ছিল না কোডিং তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন, তো মনে কর কোডিং ইন্টিগ্রেশন মিলে আর আমাদের এই স্টেপটা দেওয়া আছে ইমপ্লিমেন্টেশন, যে প্রোগ্রামটাকে কোড করতেছে ছোট ছোট মডিউলে, যে ছোট ছোট মডিউলে কোড করতেছি, তারপরে সবগুলো ইন্টিগ্রেট করে যে আমাদের সফটওয়্যারটা ক্রিয়েট হচ্ছে। এই দুই স্টেপ যে এসডিএলসি তে আমরা শিখছি, দুইটা মিলে আমাদের এই ফেজটা ক্রিয়েট হচ্ছে ওয়াটারফল মডেলে ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, আমরা এই স্টেপস গুলো একটু দেখি, তার আগে জাস্ট একটু মাথায় মনে নেই সরি মাথায় আর কি নিয়ে নেই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, অনেকটা এটা বলতে পারো যে সিস্টেম রিকোয়ারমেন্টের মতো, বা ফিজিবিলিটি স্টাডি আমরা যেটা দেখছিলাম, তারপর ইমপ্লিমেন্টেশন, তারপরে সফটওয়্যারটা রেডি হয়ে যাওয়ার পর টেস্টিং, সব ঠিকঠাক থাকলে ডিপ্লয়মেন্ট ইনস্টল করে দাও, তারপর মেইনটেনেন্স তো থাকবেই, এই স্টেপ বাই স্টেপ এন্ড জাস্ট মেইনটেনেন্স আর কি সবগুলো কানেক্ট করা আছে। ঠিক আছে, যে সবগুলো মেইনটেনেন্স ঠিক মতো আছে কিনা। তো ওয়াটারফল মডেল ফেজ গুলো আমরা দেখি, এগুলো দেখার পরে আমরা আবার ছবিতে ফেরত যাব। যে ফার্স্টে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস, যে all possible requirements of the system to be developed are captured in this phase and documented in a আচ্ছা তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, ইম্পর্টেন্ট হিসাবে এটা যে ওয়াটারফল মডেল আসলে কি, তোমরা যদি মনে করো এই স্লাইড না পড়তে চাও, যে অন্য কিছু যে বই পড়তে চাও, দেখবা যে এই স্টেপগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের নাম পাবা, বা ইন্টারনেটে সার্চ করতেছো অন্যান্য ধরো অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়া করতে যাচ্ছ, তখন দেখবা যে এই স্টেপস গুলো হচ্ছে এক এক জায়গায় এক এক রকম ফেজ গুলোর নাম আছে, কিন্তু একটু ভালো মতো করে খেয়াল করে দেখবা যে জিনিসগুলো আসলে সেম ঘুরায় ফিরায়। আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে এই যে প্রসেসটা যে সিকোয়েন্সিয়ালি যে যাচ্ছে সেই জিনিসটা সব জায়গায় সেম থাকবে, যে একটা স্টেপের পর এক্সট্রা স্টেপ যাবে। কিন্তু যদি তুমি ধরো এই স্লাইড বাদে যদি তুমি বইয়ে যাও, বইয়ে দেখবা যে এই নামগুলো হচ্ছে ডিফারেন্ট নাম দেওয়া আছে। সো ওইটাতে আসলে সমস্যা নেই, আমাদের আমাদের জানতে হবে যে মডেলটা আসলে কি কোন ওয়েতে ফলো করতেছে, সেটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তো রিকোয়ারমেন্ট গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস আমাদের যে ফার্স্ট স্টেপটা ছিল, যে all possible requirements of the system to be developed are captured in this phase, যে যত ধরনের আমাদের, এটা আমরা জানি, এটা খুব ভালো মতোই পড়ে আসছে আগের স্লাইডটাতে, যে যত ধরনের রিকোয়ারমেন্ট সিস্টেমের, আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য যত ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন সব আমাদের এই ফেজটাতে আমাদের নিতে হবে, এন্ড ডকুমেন্টেড ইন এ রিকোয়ার্ড স্পেসিফিকেশন ডকুমেন্ট। মানে এই কথাটা মানে বুঝতে পারতেছে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট মানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট হচ্ছে মানে এটা ডকুমেন্টটার নাম টাইপের আর কি ভাবে ইউজ করছে, যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন একটা আছে ডকুমেন্ট, মানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটাই হচ্ছে আমাদের ডকুমেন্টটার নাম আর কি, মানে ওয়ে আর কি, যে রিকোয়ারমেন্টগুলোকে স্পেসিফাই করে রাখবো আমাদের এই ডকুমেন্টটাতে। তো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টে হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো পাইলাম সেই রিকোয়ারমেন্টগুলো ডকুমেন্ট করে রাখা উচিত, রাখা লাগবে আর কি, উচিত না, রাখা লাগবে। তো কথাটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমরা সব রিকোয়ারমেন্টগুলো নিচ্ছি, দেন তারপর আমাদের মনে করো যে ডকুমেন্টগুলো আছে রিকোয়ারমেন্ট স্পেসিফিক ডকুমেন্ট, সেইখানে হচ্ছে ডকুমেন্ট করে রাখবো, যেগুলো দেখে আর কি আমাদের যত ধরনের টিমস আছে সবগুলো আর কি কাজ করতে থাকবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে সিস্টেম ডিজাইন, যে দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনস, একটা জিনিস যে আমরা বলছিলাম না যে আমাদের প্রত্যেকটা ফেজের আউটপুট হচ্ছে তার নেক্সট ফেজের ইনপুট হিসেবে কাজ করে। তো এই ফেজটাতে যে আউটপুট পাচ্ছি মানে এই যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টস, এইগুলো হচ্ছে আমাদের এখানে ইনপুট হিসেবে কাজ করবে। যে সিস্টেম ডিজাইনে যে দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনস ফ্রম ফার্স্ট ফেজ আর স্টাডিজ ইন দিস ফেজ এন্ড দ্য সিস্টেম ডিজাইন ইজ প্রিপেয়ার্ড। মানে কি দাঁড়াচ্ছে, যে যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যে আমরা পাচ্ছি প্রথম ফেজ থেকে, সেটা হচ্ছে এই ফেজে হচ্ছে আমরা স্টাডি করতেছি,
এই তারপরে সেই হিসাবে একটা সিস্টেম একটা ডিজাইন আমাদের প্রিপেয়ার করা হচ্ছে, ঠিক আছে, কিভাবে আমরা ক্রিয়েট করব সেই ডিজাইনটা আমরা এখানে প্রিপেয়ার করব। Then this system design helps in specifying hardware and system requirement. So আমাদের এই সিস্টেমটা বানানোর জন্য কিছু হার্ডওয়্যার এন্ড হচ্ছে আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্ট থাকে, সেইগুলো আমরা এখানে আমরা স্পেসিফাই করতেছি। Thus it helps in defining the overall system architecture. এইভাবে মানে ওভারঅল যে সিস্টেম আর্কিটেকচারটা হবে সেটা আমাদের ডিফাইন করার জন্য সুবিধা করে দিচ্ছে। মানে আগে ওই যে আমরা এগুলো কথা বারবার বলছি যে ডিজাইন ছাড়া আমরা তো চোখ বন্ধ করে এমনি কিরকম হয় দেখা যায় এইভাবে তার আমরা ডিজাইন শুরু করি না। আচ্ছা, এখন ইমপ্লিমেন্টেশন। তো উইথ ইনপুট ফর দ্য সিস্টেম ডিজাইন, মানে সিস্টেম ডিজাইন তো মোটামুটি আমাদের কি বলবো যে সিস্টেম ডিজাইন হচ্ছে আমরা সব ওভারঅল ডিজাইন পাইছি, কিভাবে রিকোয়ারমেন্টস গুলো পাইছি, সবকিছু পাইছি। এখন আর কি কোড করা শুরু করা যেতে পারে যে উইথ ইনপুটস ফর দ্য সিস্টেম ডিজাইন দ্য সিস্টেম ইজ ফার্স্ট ডেভেলপড ইনটু স্মল প্রোগ্রামস কল ইউনিট। ইউনিট আর মডিউল কিন্তু সেম কথা, এক একটা ইউনিটকেই আর কি মডিউল বলা হয়। তো প্রথমে আর কি ছোট ছোট ইউনিটে আর কি ডেভেলপ করা হচ্ছে, কারণ একটা পুরো প্রোগ্রাম একসাথে করা হয় না, এটা অনেকবার বলছি। তারপরে হুইচ আর ইন্টিগ্রেটেড ইন দ্য নেক্সট ফেজ। তো ইচ ইউনিট ইজ ডেভেলপড এন্ড টেস্টেড ফর ইটস ফাংশনালিটি হুইচ ইজ রিফার্ড টু অ্যাজ ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিংটাও আমরা ওই যে বলছি যে টেস্টিং স্লাইডে আশা করি আমরা এটা পাবো, যে প্রত্যেকটা ইউনিটকে ডেভেলপ করা হয় এন্ড প্রত্যেকটা ইউনিট ঠিক মতো কাজ করতেছে কিনা সেটার ফাংশনালিটির উপর ইউনিট টেস্টিং নামে একটা জিনিস আছে। আচ্ছা, একটু ব্রেক দেই, বেশিক্ষণ ব্রেক দিব না। আচ্ছা, উইন্ডোজের নতুন একটা আপডেটে এটা আসছে, আগে ছিল কিনা আমি খেয়াল করিনি। টেম্পারেচার দিয়ে দিচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, খুব ভালো। স্যার নিচে অনেক অ্যাপ্লিকেশন আছে স্যার, আরো যদি দুইটা কমান থাকে তাহলে কি তাপমাত্রা কি ধরনের সব লেখা থাকে স্যার। যেমন স্যার এখন সানি এরকম দেখাচ্ছে। ও এই যে এটা এখানে জায়গা নাই জন্য টাস্ক বারে। জি স্যার। আচ্ছা, কমানো যাবে না বা সবগুলো ইম্পর্টেন্ট জিনিস, স্পিড টেস্টার তার কমাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো ইমপ্লিমেন্টেশন তো বললাম আমরা যে ইউনিটে, দেন ইউনিট টেস্টিং ওসব আমরা পরে আরো দেখব। দেন আচ্ছা, তো ইন্টিগ্রেশনটা আসলে টেস্টিং ফেজের মধ্যে এরা অ্যাড করছে। পুনম তোমাকে যেটা বলছি ওটা একটু ভুল বলছি, যে ইমপ্লিমেন্টেশনটা আসলে হচ্ছে ইউনিট, মানে আমাদের কোডটা বিভিন্ন ইউনিটে ক্রিয়েট করতেছে, ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে আছে। টেস্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন এন্ড টেস্টিং আর কি, মানে সরি, ইন্টিগ্রেশন এন্ড টেস্টিং হচ্ছে আমাদের টেস্টিং ফেজে রাখছে। যে এই ফেজে হচ্ছে অল দ্য ইউনিটস ডেভেলপড ইন দ্য ইমপ্লিমেন্টেশন ফেজ আর ইন্টিগ্রেটেড ইনটু আ সিস্টেম। প্রথমে আগে ইন্টিগ্রেট করে নেওয়া হচ্ছে আফটার টেস্টিং অফ ইচ ইউনিট। পোস্ট ইন্টিগ্রেশন the entire system is tested for any faults and failure. পোস্ট ইন্টিগ্রেশন হচ্ছে কি যে একদম সব ক্রিয়েট করে মানে সফটওয়্যারটা বানালাম, ইন্টিগ্রেট করা হয়ে গেল, তারপরে দেখতেছি কোনো ফল্ট বা ফেইলিয়ার আসতেছে কিনা। আর টেস্ট তো আছেই তার মধ্যে, যে আমাদের সবকিছু টেস্ট, মানে যে কি বলবো, যে ইন্টিগ্রেট ইনটু সিস্টেম আফটার টেস্টিং অফ ইচ ইউনিট। যে প্রত্যেকটা ইউনিট টেস্ট হলো, তারপরে যে সফটওয়্যারটা ক্রিয়েট করলাম সেটা আমাদের কোনো প্রবলেম আছে কিনা, এটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের টেস্টিং মানে ফেজটাতে হচ্ছে, যেটা আমাদের এইখানে যে টেস্টিং এ ফেজটা বলতেছে। এরপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট অফ সিস্টেম। যে ডিপ্লয়মেন্ট কি, ওয়ান্স দ্য ফাংশনাল এন্ড নন ফাংশনাল টেস্টিং ইজ ডান, ঠিক আছে। মানে ফাংশনাল এন্ড নন ফাংশনাল, মানে নন ফাংশনাল আর কি কিছু টেস্টিং আছে, এটা আমরা এখন আর যাচ্ছি না ডিটেলসে। তো যাই হোক, যে
আমাদের যখন সব কমপ্লিট টেস্ট হচ্ছে ডান হয়ে যাচ্ছে, তারপর প্রোডাক্ট ইজ ডিপ্লয়েড ইন দ্য কাস্টমার এনভায়রনমেন্ট অর রিলিজড ইনটু দ্য মার্কেট। যে তারপরে প্রোডাক্টটা ডিপ্লয় করা হচ্ছে কাস্টমার এনভায়রনমেন্টে অথবা মার্কেটে রিলিজ করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট সিস্টেম। এরপরে মেইনটেনেন্স, যে দেয়ার আর সাম ইস্যুস উইচ কামস আপ, মানে এগুলো আমরা পড়লাম যেটাই আর কি। ইন দ্য ক্লায়েন্ট এনভায়রনমেন্ট টু ফিক্স দিস ইস্যুস, প্যাচেস আর রিলিজ, মানে কোনো ইস্যু যদি হয়, প্যাচ তো ছাড়াই হয় 2 দিন পর পর। অলসো টু এনহ্যান্স দ্য প্রোডাক্ট, সাম বেটার ভার্সনস আর রিলিজড ইন পারফরম্যান্স এনহ্যান্স করার জন্য। আর মেইনটেনেন্স ইজ ডান টু ডেলিভার দিস চেঞ্জেস ইন দ্য কাস্টমার এনভায়রনমেন্ট। তো মোটামুটি এসডিএলসি আমরা যেটা শিখছি সেটাই হচ্ছে ওয়াটারফল মডেলটা, একদম বেসিক যেহেতু মডেল। তো আমরা আগে স্লাইড যেটা বলছিলাম সেটাই আর কি এখানে আর কি বুঝাইছে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি এটা বেশি টাইম ওয়েস্ট করব না, এক কথা বার বলতে আমি কুইকলি চলে যাব। বেশি কুইকলি যাওয়া আবার সমস্যা আছে, দেখা যাবে সব সিলেবাস শেষ হয়ে আসে, তখন কি করব? তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ, মানে খুব ইজি আর কি। ইজি টু ম্যানেজ ডিউ টু রিজিডিটি অফ দ্য মডেল, মানে মডেলটা অনেক রিজিড, মানে সহজে আর কি রিজিড, মানে সহজে আর কি ফল করবে না, ঠিক আছে? মানে সাকসেস আসার চান্স অনেক বেশি, কারণ একটার পর একটা জাস্ট ফলো করে করে আগানো হচ্ছে। ইজি টু ম্যানেজ, ইচ ফেজ হ্যাজ স্পেসিফিক ডেলিভারেবলস অ্যান্ড রিভিউ প্রসেস, মানে প্রত্যেকটা ফেজ আর কি ভালো মতো আর কি কি ডেলিভার করা উচিত বা কি মানে পাওয়া উচিত সব আর কি স্পেসিফিক্যালি আর কি বলে দেওয়া আছে, যে স্পেসিফিক ডেলিভারেবলস মানে কি ডেলিভার করা উচিত এন্ড রিভিউ প্রসেস। রিভিউ প্রসেস বলতে কি বোঝাচ্ছে, যে বলো, এটা বললো কেউ, কার মাথায় কি আসতেছে? আমার মাথায় এই মুহূর্তে কিছু আসতেছে না। ইচ ফেজ হ্যাজ এ স্পেসিফিক ডেলিভারেবলস, তো বুঝলাম, এন্ড এ রিভিউ প্রসেস। কেউ বলো দেখি, খালি আমি বলবো তাই হয়? তোমরা রিভিউ প্রসেস মানে কি স্যার? ওইটা চেক করার একটা মানে অ্যাভেলেবিলিটি থাকবে সেটা? না, ওইটা না, মানে হচ্ছে যে এটা সম্ভবত বোঝাচ্ছে এই জিনিস যে আমাদের প্রসেসটা ঠিক মতো আর কি যা মানে কাজ করতেছে, মানে প্রত্যেকটা ফেজ আর কি, যে প্রত্যেকটা ফেজ আর কি ঠিক মতো ফেজটা কি ঠিক মতো কমপ্লিট হয়েছে কিনা, ওটা একটা মানে সম্ভবত রিভিউ আর কি করা হয় লাস্ট। স্যার এই রিভিউ জিনিসটা কি, বলতে আমরা মূলত যেটা বুঝি ইউজার ফিডব্যাকটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তো এটা কি ওই কাইন্ডের কিছু বোঝাচ্ছে, ওই টাইপের? না এখানে বলছে কিন্তু প্রত্যেকটা ফেজে হচ্ছে আমার রিভিউ প্রসেস আছে। দেখো যে ইচ ফেজ হ্যাজ স্পেসিফিক ডেলিভারেবলস এন্ড এ রিভিউ প্রসেস। তো প্রতিটা ফেজে তো আর আমরা ইউজারের কাছ থেকে আমি রিভিউ নিতে পারবো না। তো আমার মনে হয় যেটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা ফেজে আর কি এটা আসলে রিজিট এই হিসাবে যে প্রত্যেকটা ফেজে একদম বলে দেওয়া হয় যে আমার এই জিনিসগুলো এর আমার ডেলিভারি হওয়া উচিত, এন্ড লাস্টে মানে মানে একটা ফেজ কমপ্লিট করার আগে একটা রিভিউ করা হয় যে সবকিছু ঠিক মতো পাওয়া গেছে কিনা। এটাকে বোঝানো হয়েছে। এইটা হচ্ছে সব মানে ল্যাঙ্গুয়েজের খেলার কথা, না ল্যাঙ্গুয়েজ তো এটা টেকনিক্যাল টার্ম না যে আমরা যে ধরা গেল টেকনিক্যাল কি ছিল তাহলে আমরা কোড করে দেখতাম যে বোঝার জন্য আসলে কি। যাই হোক, phases are processed and completed one at a time, খুব ভালো কথা। works well for smaller projects, এইখানে এটা মাথায় রাখবা, এটা যে ওয়াটারফল মডেলটা আমাদের কখন আর কি কাজ করতেছে ভালো, স্মলার প্রজেক্টস এর জন্য এটা আমাদের কাজ করতেছে ভালো কাজ করে, যে ছোটখাটো প্রজেক্টের জন্য ওয়ার্কস ওয়েল ফর স্মলার প্রজেক্টস হোয়ার রিকোয়ারমেন্টস আর ভেরি ওয়েল আন্ডারস্টুড, মানে আমি জানি আমার রিকোয়ারমেন্ট গুলো কি, ঠিক আছে? অনেক সময় কি রিকোয়ারমেন্ট আসলে ক্লিয়ার থাকে না, তখন আর কি আমাদেরকে অন্যান্য কিছু মডেল ইউজ করতে হয়, যেটা আমরা পরে দেখবো। কিন্তু আপাতত মানে একদম আমরা জানি আমাদের রিকোয়ারমেন্ট একদম এক্স্যাক্টলি কি খুব ভালো মতো জানা আছে, আমরা ওই কটা স্টেপ ফলো করে আমরা সফটওয়্যারটা ক্রিয়েট করতে পারতেছি। ক্লিয়ারলি ডিফাইন স্টেজেস, এইটা আর এইটা সেম কথা বললো। ওয়েল আন্ডারস্টুড মাইলস্টোনস, মানে কি কি মাইলস্টোন অ্যাচিভ করতে হবে সব আমরা ওই একই কথা, যে ক্লিয়ারলি ডিফাইন স্টেজের মতোই।
কি কি মাইলস্টোন অ্যাচিভ করা উচিত সেইগুলো আর কি ডিফাইন করা আছে। ইজি টু অ্যারেঞ্জ টাস্ক, কারণ ইজি যে কোনটা কোন টাস্ক করতে হয়, এন্ড প্রসেস এন্ড রেজাল্টস আর ওয়েল ডকুমেন্টেড, সবকিছুই আমাদের ডকুমেন্টেড ওয়েল। এখন এটা সব অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজও থাকবে। এটা একবার কুইকলি স্কিম থ্রু করে যে আজকের ক্লাস শেষ করব। তো নো ওয়ার্কিং সফটওয়্যার ইজ প্রোডিউসড আনটিল লেট ডিউরিং দ্য লাইফ সাইকেল, মানে একদম শেষ সাইকেল আর আগ পর্যন্ত কোনো আমাদের ওয়ার্কিং সফটওয়্যার প্রডিউস হচ্ছে না। এটা কেন বলা হচ্ছে যে আমাদের সামনে যে একটা মডেল আছে যেগুলো আর কি খুব দ্রুত, সেগুলো হচ্ছে খুব প্রাইমারলি একটা আমরা খুব দ্রুত একটা প্রোডাক্ট পেয়ে যাব, কিন্তু এই যে মডেল এটাতে হচ্ছে একদম সবগুলা স্টেপ ফলো করার আগে আমরা প্রোডাক্ট পাচ্ছি না, যেটা অনেক সময় অনেক দিন টাইম লেগে যায়। হাই অ্যামাউন্টস অফ রিস্ক এন্ড আনসার্টেনটি, আচ্ছা এইটা স্কিম করা যাবে না। হাই অ্যামাউন্টস অফ রিস্ক এন্ড আনসার্টেনটি এই জন্য যেহেতু এখানে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফেজ হচ্ছে অনলি একবারই হচ্ছে ইউজ করতেছি, ঠিক আছে, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি, তারপর সবকিছু হচ্ছে যে এক মানে প্রত্যেকটা স্টেপ একবার আর কি আমরা সব সলভ করে করে আমরা প্রোডাক্টটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে রিস্ক থাকতেছে অনেক, হাই অ্যামাউন্টস অফ রিস্ক এন্ড আনসার্টেনটি। আমাদের যে পরবর্তী একটা মডেল দেখবো সেগুলো দেখবো যে এর থেকে বেটার ওয়ে আছে, যে আমরা সবগুলা স্টেপ পালন করলাম দিয়ে আবার সার্কেলের মধ্যে ঘুরে এসে আবার ওই স্টেপগুলো আবার কয়েকবার পালন করবো যতক্ষণ না পর্যন্ত সব আমরা পাচ্ছি। তো যেহেতু এগুলো একবার মাত্র আমরা ফলো করতেছি, সো আমাদের একটা রিস্ক একটা থেকেই যায়, যে একবারই মাত্র করলাম, যে রিকোয়ারমেন্ট যদি ঠিক মতো প্রথমেই মনে করো না পেয়ে থাকে তাহলে আমাদের যে প্রোডাক্টটা বানানো হবে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর নট এ গুড মডেল ফর কমপ্লেক্স এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্টস। তো কমপ্লেক্স এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্টস এর জন্য এটা খুব একটা ভালো না, ওই একই কথা, কারণ হচ্ছে খুব সহজ সরল লিনিয়ারলি যেহেতু, এই জন্য এটা একটু বেটার না। পোর মডেল ফর লং এন্ড অনগোয়িং প্রজেক্ট। সো এটা হচ্ছে কি যে অনেক ধরনের প্রজেক্ট থাকে যে কন্টিনিউয়াসলি আমাদের আপডেট হইতেই থাকে, মানে কন্টিনিউয়াসলি প্রসেসে থাকবেই যতদিন আর কি চলবে। তো এটা তো আমাদের এটার জন্য একদম বাজে মডেল, কারণ এটাতে একবারই মাত্র এই প্রসেসটা চললে আমাদের বাজারে ছেড়ে দেবে, শেষ। তারপরে কোনো ঝামেলা টামেলা ঠিক হলো সব মেইনটেনেন্স ফেজেই হচ্ছে, কিন্তু আমাদের পুরাটা আর কি সাইকেলটা কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। সো লং এন্ড অনগোয়িং প্রজেক্টস এর জন্য এটা হচ্ছে পোর। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো বুঝছো আরেকটু ক্লিয়ার হবে কি আমরা যখন অন্যান্য মডেল গুলো পড়বো তখন আমরা কম্পেয়ার গুলো করতে পারবো ভালো মতো। তো নট সুইটেবল ফর দ্য প্রজেক্টস হোয়ার রিকোয়ারমেন্টস আর এট এ মডারেট টু হাই রিস্ক অফ চেঞ্জিং, মানে এটা হচ্ছে যেসব প্রজেক্ট হচ্ছে অনেক মানে চেঞ্জ হওয়ার অনেক চান্স থাকে, যে মডারেট টু হাই রিস্ক অফ চেঞ্জিং, মানে মডারেট থেকে শুরু করে বেশ অনেকটা চেঞ্জ হওয়ার চান্স থাকে, সেই সব প্রজেক্টের জন্য এটা বেটার না। সো রিস্ক এন্ড আনসার্টেনটি ইজ হাই উইথ দিস প্রসেস মডেল, ঠিক আছে। এই যে এই কথাটা বলছে রিস্ক এন্ড আনসার্টেনটি হাই, কেন এটা যেখানে এক্সপ্লেনেশন দিছে। ইট ইজ ডিফিকাল্ট টু মেজার প্রোগ্রেস উইথিন স্টেজ, এটা আসলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা স্টেজে আসলে প্রোগ্রেস কতটুকু হয়েছে এরকম কোনো এরকম ওইভাবে আর কি ডিফাইন করা নাই। আচ্ছা, তো কথা হচ্ছে পরে যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, প্রথমে রিকোয়ারমেন্ট নিয়েছিলাম আমরা যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে সব বানানো হয়ে গেছে, পরে কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, তারপরে কিন্তু সেটাকে অ্যাকোমোডেট করার মতো আমাদের হাতে অপশন নাই এই মডেলটাতে, কারণ আমাদের সার্কেলের মধ্যে ঘুরে যাচ্ছে না, এটা লিনিয়ারলি চলে গেল। একবার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ফেজ শেষ হয়ে গেছে তো শেষ, তুমি ইউজাররা দিতে ভুলে গেছে শেষ, আর কোনো আমাদের ওই মডেলে মানে ওই ফেজে আর যাওয়ার কোনো চান্স নাই। অ্যাডজাস্টিং স্কোপ ডিউরিং দ্য লাইফ সাইকেল ক্যান এন্ড এ প্রজেক্ট, মানে মাঝখানে আমরা যদি স্কোপ, ঠিক আছে, যে প্রজেক্টের যে স্কোপ আছে কোথায় আর কি আমাদের, এক সেকেন্ড, এই কথাটা তো ক্লিয়ার না, এই কথাটা কেউ ব্যাখ্যা করতে পারবা যে অ্যাডজাস্টিং স্কোপ ডিউরিং দ্য লাইফ সাইকেল ক্যান এন্ড এ প্রজেক্ট? এই কথাটা উড়াই দেব, পছন্দ হয়নি। ফাইনালি হচ্ছে ইন্টিগ্রেশন ইজ ইন্টিগ্রেশন অ্যাজ, আরে কি ব্যাপার,
আচ্ছা সরি, আমি স্লাইড শো আর কি কন্ট্রোল এস দিলাম। তো ইন্টিগ্রেশন ইজ ফাইনাল, যে ইন্টিগ্রেশন ইজ ডান অ্যাজ এ বিগ ব্যাং এট দ্য ভেরি এন্ড which does not allow identifying any technological or business bottleneck or changes early। মানে বলতেছি একদম ইন্টিগ্রেশনটা একদম সবার লাস্টে, একদম একসাথে বিগ ব্যাং, মানে সব যা যা আছে সব একসাথে আমরা ইন্টিগ্রেট করা ট্রাই করতেছি at the very end, which does not allow identifying any technological or business bottleneck or challenges early। যে কিছু টেকনোলজিক্যাল যে চ্যালেঞ্জ হয়ে আসতে পারে বা বিজনেস বটলনেক, যে কি বোঝায় এই জিনিসটা গুগল করে আমি তোমাদের পরে বলবো, এই মুহূর্তে মনে আসছে না তা বলবো না, এটা মুহূর্তে আমি জিনিসটা বুঝতে পারছি না, কেউ যদি পারো তো আলাদা কথা। এন্ড চ্যালেঞ্জেস আর্লি, যে শুরুতে যে টাইপের কিছু মানে অনেক কি বলবো, যে প্রোগ্রাম ক্রিয়েট করার সময় যে আমাদের শুরুতে টাইপের যে চ্যালেঞ্জ আসতে পারে, ঠিক আছে, তো একদম সবার শেষে যে ইন্টিগ্রেট করতেছি তখন কিন্তু আমরা এগুলা মিস চলে যাচ্ছে। কথাটা মনে আমি একটু ক্লিয়ার করে বলতে পারিনি, কারণ আমার নিজের কানে শুনেই ক্লিয়ার লাগতেছে না। স্যার আজকে এ পর্যন্তই থাক না। থাকবে থাকবে, এই লাইনটা আমি একটু ভালো মতো করে তোমাদের ব্যাখ্যা করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, বিষয়টা এটা বুঝতে পারছি যে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনটা সবার লাস্টে করতেছে। তো শুরুতে হয়তো আমাদের ধরো আমাদের ইউনিট তো অনেকগুলাই থাকে, তো দেখা গেল যে শুরুতেই যদি আমরা কয়েকটা ইউনিটের ইন্টিগ্রেট করে দেখতাম তাহলে হয়তো মানে আর্লি কিছু চ্যালেঞ্জ আমরা ধরতে পারতাম, কিন্তু একদম শেষে যা যেহেতু করতেছি তখন দেখা যাচ্ছে যে আর্লি কিছু ইরোর যেটা আমরা শুরুতেই হয়তো ইরোরগুলো ধরতে পারতাম, দিয়ে আমরা সলভ করতে পারতাম, সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। একদম ওই ইরোরগুলো নিয়ে আমরা সব ফেজগুলো পার হয়ে আসে ফাইনালি যে আমরা প্রবলেমটা ফেস করতেছি, কারণ ইন্টিগ্রেশনটা একদম লবার লাস্টে হচ্ছে। অন্য মানে ফিউচার আমরা আরেকটা মডেল পড়বো, সেটা হচ্ছে যে শুরুতে একটা খুব ছোটখাটো একটা ভার্সন ছাড়া হয় সফটওয়্যার, এর পরবর্তী যে মডেলটা, তারপরে কন্টিনিউসলি সেই সফটওয়্যারের ওই এসডিএলসিটা বারবার কন্টিনিউ করে করে বেটার করা হয়। তো শুরুতেই একটা যে আমরা সফটওয়্যার ছাড়তেছি সেখানে কিন্তু একটা আমাদের ইন্টিগ্রেশন থাকতেছে, তো ওটা কিন্তু আর্লিতে আমরা ওখানে প্রবলেমগুলো বুঝতে পারবো, ইউনিট টেস্ট মানে যে ইন্টিগ্রেশনের সমস্যা হচ্ছে কিনা। এখানে যেহেতু ইন্টিগ্রেশন একদম সবার লাস্টে যে প্রোডাক্ট ছাড়ার আগে করতেছি, সো অনেক আর্লি প্রবলেম কিন্তু এখানে ক্যারি ওভার করে চলে আসতেছে। এইটাই আর কি এখানে বুঝাইছে যে কিছু আর্লি চ্যালেঞ্জগুলো আমরা এখানে ধরতে পারতেছি যেটা আমরা সবার লাস্টে করতেছি। তো ঠিক আছে, তো আজকে এতটুকু থাকলো। এই স্লাইডটা মানে এইটা আসলে তোমাদের বলা উচিত পড়তে, কিন্তু এটা আসলে আপলোড করা নাই। আপলোড করা যেটা আছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট, মানে সম্পূর্ণ না, অনেকটা ডিফারেন্ট। সো আমি এটা আর কি শেষ যেহেতু করিনি, আমি আপডেট করে একবারে আজকে বা কালকে দিয়ে দিব। কালকে তো ক্লাস আছে, কালকে ক্লাসের আগে এই স্লাইডটা শেষ করব। ওকে স্যার। ক্লাসে এটাও আশা করতেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, কালকে আর কি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে।